টানা 1 ঘন্টা পানির দিকে তাকিয়ে বসে আছি। শালা, এত শীতে কিভাবে তোরে আমি ঢালবো পানি? গালে হাত দিয়ে ভাবছি শুধু, আর পানির দিকে তাকিয়ে। এ ভাই, তোর এতটুকু মায়া হয় না? ওরে পানি, তুই দেহ পাবি কিন্তু আমার মন পাবি না রে। ওদিকে আবার আম্মু কিচেনে থেকে ডাক দিচ্ছে। নাইম, আমি ওয়াশরুম থেকেই, জি 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 আম্মু। বলছি গোসল করলি নাকি এখনো পানির দিকে তাকিয়ে বসে আছিস? জলদি কর। হ্যাঁ হ্যাঁ, এই তো আম্মু, এই করে নিচ্ছি। শালা, কিভাবে না বলবো, আজ পাক্কা 7টা দিন গোসল করিনি, শুধু বডি স্প্রে দিয়ে কাটিয়ে দিয়েছি। তাতে কি? চল ভাই নাইম, আজও বডি স্প্রের সাহারা নিয়ে পানিকে টাটা বাই বাই বলে দে। আমি এবার পানিকে টাটা বলে দিয়ে মাথায় একটু পানি মেখে নিলাম, নয়তো আম্মু বুঝতে পেরে যাবে, আর তাতে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমি এবার রুমে পৌঁছাতেই, নাইম, তোর আজ ইন্টারভিউ, জলদি কর বাবা, কখন যাবি? শালা, পড়াশোনা শেষ হতে না হতেই জব খোঁজা শুরু। ভেবেছিলাম স্টাডি শেষ করে একটু ফ্রেন্ডদের সাথে চিল করব, কিন্তু না, আমরা তো ছেলে, আমাদের তো মাথার উপরে দায়িত্ব। এটা আমার গুণধর আব্বু বলেছে। আম্মু, ছেলের রোজগার করা টাকা কি এখনই বাসায় আনা দরকার? কোথায় একটু বলবা, নাইম যা, 1-2 প্রেম কর, তারপর বিয়ে কর, হানিমুনে যা, একটু একটু বেশি করে হ্যান্ড মানি দিবা, তা না করে ছেলেকে জবের জন্য পাঠিয়ে দিচ্ছ। ভাই রে ভাই, সাথে সাথে শেরের আওয়াজ। শালা, যেখানেই ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরে, আমার বাসার শের হচ্ছে আমার আব্বু। হ্যাঁ, তোমায় তো মাত্র হানিমুনে পাঠাবো। কুলাঙ্গার কোথায় একটা 2 পয়সা রোজগার নেই, আবার এদিকে স্বপ্ন দেখে ছেলে আমার হানিমুনে বিয়ে করবে। বলি, খাওয়াবি কি রে বউকে? আচ্ছা পাঠক ভাইয়ারা, আপনারাই বলেন, আমার কি কিছু স্বপ্ন থাকতে পারে না? শালা, কেউ বুঝলই না। আমি এবার ড্রেস পরে সারা শরীরে বডি স্প্রে লাগিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি আমার বাসার শের বসে আছে, আর ওদিকে আম্মু কিচেন থেকে। বস, টেবিলে খেয়ে যাবি। আমি এবার আব্বুর সামনে বসতেই, অত ছাড়া আজও গোসল করেনি, সারা শরীরে বডি স্প্রে মেরে বের হয়েছে। এই রে, আব্বু তাহলে বুঝতেই পেরে গেল। শালা, ইজ্জতের ফালুদা হয়ে গেল মাইরি। ওই শুনছো নাইমের আম্মু, তোমার ছেলেকে গোসল করতে বলবা, না হলে কিন্তু আমি বাসা থেকে ওকে লাথি মেরে বের করে দেব, বলে দিচ্ছি। আমায় যে বের করে দিবা, তাহলে এই সম্পত্তিগুলো কার নামে লিখবে শুনি? তুমি কি চাও না তোমার নাতি নাতনিদের কোলে নিতে? আব্বু আরও রেগে গিয়ে, এই, তোর লজ্জা করে না এইসব বলতে? এখনো বাপের টাকায় গিলছিস, আবার বলছিস সম্পত্তি চাই? খাওয়াচ্ছি, এটাই অনেক। জি 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 আব্বু, আর সম্পত্তিটাও দিয়ে দিলে ভালো হয়। আব্বু আরও রেগে কন্ট্রোল না করতে পেরে, এই নাইমের আম্মু, একে থামাও, না হলে আমি বাসা থেকে সারা জীবনের মতো চলে যাব। থাকবা তোমরা মা বেটা। আম্মু এবার হাসতে হাসতে কিচেন থেকে বেরিয়ে, আহ নাইম, কি হচ্ছে? চুপ কর। বেশ, চলে যাবে ভালো কথা, কিন্তু কিছু টাকা দিয়ে যেও। বুঝতেই পারছো, বাজারের জিনিসপত্র শাকসবজি আনতে হবে, তাই না? আব্বু পুরো রেগে আগুন। নাইমের আম্মু, আমি কিন্তু এবার ওকে জুতো বাড়ি দেবো। আমি সাথে সাথে 5টা আঙ্গুল দেখিয়ে, একটা জুতার বাড়িতে 5টা টাকা, যতটা মারবা ঠিক করে টাকা দিবে, কিন্তু আমি জানি তুমি খুব পাকা হিসাবি। আম্মু এবার রেগে গিয়ে আমার মাথায় একটা থাপ্পড় মেরে, এই, চুপ কর। আমি এবার চুপ করে খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে আম্মুর আঁচলে হাত মুখ মুছতে যাব। এই, গামছায় হাত মুছে আয়। বাব্বা, তোমার বউ বলে কি তুমি হাত মুছতে পারবা নাকি আমারও? আম্মু, আমিও মুছতে পারি, ওকে, চুপ থাকো। এই নাইমের আম্মু, এই ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত ফাজলামি করা শুরু করেছে, সব তোমার জন্য। আমি আবার কি করলাম? আমি গেলাম, তোমাদের বাপ বেটার মাঝে আমি নেই। আমি এবার আব্বুর দিকে তাকিয়ে, আব্বু, আজ তো আমার ইন্টারভিউ। জি জি, দেওয়া লাগবে তো, করে দিলাম বাবা, ভালো করে দিস। শালা কিপটা মাইরি, জানে টাকা লাগবে আমার, তাই কথাটা পাল্টে দেওয়ার চেষ্টা। বাট আমি পিচ্ছি পণ্ডিত, আমিও আমার আব্বুর রক্ত, আমিও জানি বাপের কাছে কিভাবে টাকা নিতে হয়। আমি হালকা নরম সুরে, আব্বু, আমার টাকা লাগবে, মানে ভাড়া। টাকা মানে কোনো কাজ করিস নাকি যে তোকে টাকা লাগবে? কাজ করি তো। কি কাজ করিস তুই? প্রতিদিন সকালে একবার করে খবরের কাগজ পড়ি। ওটা আবার কাজ হলো নাকি? যা বাবা, তুমি তো সেদিন বললা যে খবরের কাগজ পড়া অনেক ভালো কাজ, তো কাজ হলো না এটা? দাও, এবার টাকা লেট হচ্ছে তো। আব্বু আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে হয়তো শালা কি হারামি, আমার ছেলেটা বাপকেও বোকা বানিয়ে দিচ্ছে।
আমি এবার আব্বুর বুক পকেটে হাত ভরে একটা 500 টাকার নোট নিয়ে বেরিয়ে পড়লাম আমার আব্বুর টাকায় কেনা বাইক নিয়ে। আসার আগে আব্বু চিৎকার করে, আজ যদি না জব কনফার্ম করে নিয়ে আসতে পারিস, আজ থেকে তোর এই বাসায় ভাত বন্ধ। রাস্তায় যাচ্ছি, কি ঠান্ডা লাগতেছে রে। না, আমায় দেখছি চা আর সিগারেটের শরণার্থী হতেই হবে। তাই আমি একটা চায়ের দোকানের কাছে দাঁড়ালাম। দোকান থেকে চা আর সিগারেট নিলাম। এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট। কিছুক্ষণ পর দেখলাম রাস্তার ওপাশে একটা গাড়ি দাঁড়ালো। আমি কেয়ার না করে চা সিগারেটের মজা নিচ্ছি। দেখলাম গাড়ি থেকে একটা মেয়ে বের হলো, গাড়ির পিছনে এলো এবং চাকার দিকে তাকিয়ে কি যেন দেখছে। মুখটা চুলের জন্য দেখতে পাচ্ছি না। এবার উঠে দাঁড়াতেই আমার গলায় চা আটকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। শালা কি মেয়ে রে, উফ। নীল শাড়িতে নীল চুড়ি, কালো চুল। আমার মনের মধ্যে ঘন্টা বেজে গেল। মেয়েটার সামনে আমাকে যেভাবে হোক যেতে হবে। এটা মেয়ে নাকি অপ্সরা? শালা, ঠোঁটে লিপস্টিক। মনটা এখন বলছে, আম্মু তোমার বৌমা খুঁজে পেয়েছি, কিন্তু যাব কিভাবে? শালা কোনো আইডিয়াই মাথায় আসছে না। একটা আইডিয়া অবশ্য এলো, যদি আমি বাইক নিয়ে মেয়েটার গাড়ির পিছনে মারি তবে মেয়েটার সাথে কথা বলার সুযোগ পাবো একটু হলেও। তারপরেই মনে পড়ল আমার বাসার শেরের কথা। যদি বাইকের কিছু হয় আমায় মেরে তক্তা বানিয়ে ফেলবে। তবু চিন্তা করে দেখলাম, নাইম, বাইক হারালে বাইক পাওয়া যায় রে, কিন্তু এরকম মেয়ে হারিয়ে গেলে আর পাবি না রে। যাই হোক, আমি আর চিন্তা না করে ইউ টার্ন মেরে মেয়েটার গাড়িতে এসে মারতে আমার বাইক নিয়ে পড়ে গেলাম। মেয়েটা তোলার জায়গায় দেখি আমার দিকে কড়া লোক দিয়ে তাকিয়ে। এই কানা নাকি, দেখতে পান না চোখে? আমি এবার অনেক কষ্টে উঠে, সরি আমি দেখতে পাইনি। মেয়েটা এবার মাথায় হাত দিয়ে। স্ক্রু ঢিলা নাকি? আমি কোনো কথা না বলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। মুখটা গোল, পুরাই গোলুমলু, গালে একটা ভাঁজ মানে টোল, ঠোঁটে কমলা রঙের লিপস্টিক, কানে ঝুমকা। আমি নিজের অজান্তেই ওই মেয়ের ওর চুল সরিয়ে ওই ঝুমকা দুলিয়ে খোপায় বেলি ফুল গুজে দিতে চাই। আমি মেয়েটার থেকে চোখ সরাতে পারছি না। মাশাল্লাহ, মেয়েটা এবার চিৎকার করে, ও হ্যালো, কি যাতা বলছেন মিস্টার? আমি হালকা হেসে আবার রেগেও, নয়তো বুঝে যেতে পারে আমি ইচ্ছা করে ধাক্কা মেরেছি। ওই হ্যালো মানে কি? হ্যাঁ, রাস্তার মাঝে গাড়ি রেখেছেন, আবার আমার দিকে আঙুল তুলছেন। আঙুল তুলবো না কি করব? আপনাকে গুড় দিয়ে চাটাবো? তাহলে তো বেশ ভালোই হয়। গুড়ের দাম কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে এখন টাকা নেই। আপনি বরং দিয়ে রাখেন, পরে আমি দিয়ে দেব না হয়। ভাইরে, মেয়েটা রেগে আগুন হয়ে গেল আমার এই কথাটা শুনে। এই কুত্তার বাচ্চা! কুত্তার বাচ্চা বলতেই আমি রেগে গেলাম। এই শ্যাওড়া গাছের পেতনি! এই পেতনি মানে? যাতা বলবি না। তুই পেতনিকে হার মানাবি? তুই তো ডাইনি, দজ্জালের শাশুড়ি আম্মা। সাথে সাথে মেয়েটি যা করলো তা দেখে আমি পুরাই অবাক। এই শ্যাওড়া গাছের পেতনি! ভাইরে ভাই, এই কথা বলার সাথে সাথে আমার কলার ধরে নিল, আর আমিও রেগে মেয়েটার চুল ধরে নিলাম। কারণ মেয়েটা আমায় কুত্তার বাচ্চা বলেছে। অবশ্য দোষটা আমারই। আমাদের একে অপরের এমন অবস্থা দেখে পাবলিক আমাদের দুজনকে ছাড়িয়ে দিল। তবুও মেয়েটা আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে, তোকে আমি ছাড়বো না। যা তোর কাছে আমি যাব না। পেতনির অবশ্য কাউকে ধরলে ছাড়ে না। এটা বলেই আমি এবার বাইকটার কাছে গেলাম। শালা বাইকের ক্ষতি হয়েছে, ট্যাঙ্কিটা ঘষে গেছে। আব্বু আমায় মেরে তক্তা বানিয়ে দেবে। আমি এবার ভাবলাম মেয়েটার বড় গাড়ি, শালি মনে হচ্ছে ধনী ফ্যামিলির মেয়ে। আমি এবার সবার সামনে এসে বললাম, দেখুন এখানে পুরোটাই বড় গাড়ির দোষ, তাই আমার যা ক্ষতি হয়েছে তা আমি ক্ষতিপূরণ চাই। অসহায় দৃষ্টিতে বললাম, যেন একটু আশেপাশে লোকেদের মায়া হয়। ক্ষতিপূরণ? এই তোর কি ক্ষতি করেছি আমি? দেখছেন ভাইয়ারা, আপনাদের সামনে কিভাবে আমায় অপমান করা হচ্ছে। নিজে ধাক্কা দিয়ে এখন জিজ্ঞাসা করছে কি ক্ষতি করেছি। কি মিথ্যাবাদী! জি, এখন তো বলবেনই, শাক দিয়ে মাছ ঢাকা যায় না ম্যাম, টাকা দেন আমায়। এবার পাবলিক বলতে মেয়েটা নিরুপায় হয়ে টাকা দিল। আমি এবার বাইক গ্যারেজে দিয়ে রিকশায় চড়ে অফিসে গেলাম। একে একে ইন্টারভিউ নিচ্ছে। আমারও এবার পালা এলো। আমি এবার দরজার কাছে গিয়ে মাথা নিচু করে, মে আই কামিং? আমি এবার মাথা তুলতেই অবাক, মাইরালা, এ তো সেই মেয়ে যে আমার ক্রাশ, যার সাথে আমার রাস্তায় একটু আগে ঝগড়া হয়েছে। ভাগ নাইম ভাগ, নয়তো শালা তোকে কেটে ফেলবে। আমি এবার মুখ ফিরিয়ে পা ফেলতে যাব ইয়েস কামিং। বলেই আমার দিকে তাকালো। ভেতরে আসুন। আমি ভয়ে মাথা ঘোরালাম না। আমি পিছু পা করেই ম্যামের সামনে গেলাম। শালা, এই মেয়ে এখানে কি করে? এই মেয়ে কি এই অফিসের বস নাকি? সাথে সাথে দেখি কল এলো ম্যামের, মানে মেয়েটার। ফোন তুলে, জি আব্বু, আমি এসে গেছি। হ্যাঁ, আমি তোমার রুমেই আছি। না, দুজনের বাকি আছে ইন্টারভিউ নেওয়া। এটা বলেই ফোন রেখে দিয়ে, কি ব্যাপার, মুখ ওদিকে কেন?
আমি এবার ফাইলটা মুখে রেখে ওর সামনে দাঁড়ালাম। কি এমন করছেন কেন? কিছু না ম্যাম, আমি আসছি। সাথে সাথে মেয়েটা চেয়ার থেকে উঠে আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। এবার আমার দিকে এগিয়ে এসে ফাইলটা কেড়ে নিতেই মাইরালা। তুই? জি 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 ম্যাম। তোর সাহস তো কম নয়, আমার থেকে টাকা নিয়ে আমার অফিসে এসেছিস। সরি, অফিসটা আপনার আব্বুর, আপনার নয়। এই তুই মানে কি? জি জি, আমি সত্যবাদী। ভাইরে, মেয়েটা রেগে আগুন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মুখটা পুরাই লাল হয়ে গেছে। পুরাই মাশাআল্লাহ লাগছে। পুরা কিউটের ডিব্বা। উফ, কিছু রূপ তোমার ছুতে চাই না, শুধু দেখতে চাই। সত্যবাদীর গুষ্টি কিলাই। আমি হালকা হেসে বাইদা রাস্তা। আপনার নাম কি মিষ্টি? জি না, আমার নাম রিদি। কেন? না মানে আপনি এতটাই অপরূপ মায়াবতী পরীর মতো দেখতে যে আপনাকে দেখলে কেমন মনে হয় জানটা শান্তি হয়ে আসলো। একটু পাম মেরে বললাম আর কি, যাতে একটু দয়া হয়। সাথে সাথে রিদি হালকা হেসে, তাই নাকি? বেশ, মেয়ের নাম জানার টেকনিক জানেন তো। হিহি, সবই আপনাদের মতো সুন্দরী মেয়েদের কৃপা। সোজাভাবে বললে তো আপনারা বলবেন না, তাই আর কি। রিদি আবার হালকা এসে আবারও রাগী মুড নিয়ে, এখনই বেরোতে এখান থেকে। শালা বের যে হয়ে যাব। আব্বু বলেই দিয়েছে, আজ যদি না জব না নিয়ে ঢুকতে পারি আমার পেটে ভাত পড়বে না। আমি সাথে সাথে, না ম্যাম, আমায় প্লিজ বের করবেন না। কেন করব না? তুই কি আমার রিলেটিভ লাগিস নাকি? আমি ঘাড়ে হাত দিয়ে, যদি চান বানিয়ে নিতে পারেন। এই তোর সাহস তো কম না, বেরিয়ে যা। আমাকে এবার ঘাড় ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে দিল। আমি অসহায় হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। শালা, আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম মনে পড়েছে, পাশের বাসার ভাবির। কিন্তু ভাবির মুখটা অনেক তো সুন্দর, তাহলে খারাপ হচ্ছে কেন? কাজে বাধা পড়ছে কেন? কি আর করব, ফাইলটা নিয়ে দাঁড়িয়ে আছি বাইরে। মনটাও খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি কে যেন একটা লোক আমার দিকে এগিয়ে এসে, আমি লোকটার দিকে তাকিয়ে, যা শালা, এটা আবার কে? আপনি কে? আমি সাথে সাথে, সরি 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 স্যার। লোকটা অনেকটা গম্ভীর। এবার অফিসে ঢুকে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, আবার লোকটা বাইরে বেরিয়ে গেল। আমি কিছু বলতে যাব, আমায় কোনো কথা না বলতে দিয়েই হাত দিয়ে না করে চলে গেল। আমি আবারও অফিস রুমের দিকে উকি মারলাম। এবার আমার পরের ক্যান্ডিডেটটা বেরিয়ে আসতেই আমি অফিস রুমে ঢুকে গিয়ে ছলো ছলো নয়নে রিদির দিকে তাকিয়ে, আপনি আমার ইন্টারভিউ না নিয়ে আমাকে বের করে দিতে পারলেন? অনেক কষ্টে চোখে পানি আনলাম। রিদি আমার চোখে পানি দেখে আশ্চর্য হয়ে, আপনি কান্না করছেন কেন? কি আর বলবো আপনাকে, আপনি হয়তো জানেন না আমি কত বড় ফ্যাসাদে ফেসে গেছি। আপনি আমায় জবটা দিলে অনেক খুশি হব আমি, আর আপনাকেও রাখবো, অনেক হাসাবো আপনাকে। আপনি জোকার নাকি? শালা, এত বড় অপমান! আমি জোকার নই, গেলাম আমি। আমি এবার উঠে যেতেই রিদি মুখে পেন রেখে, আচ্ছা, আপনাকে আমি কাজে রাখতে পারি, তবে আপনার জন্য কিছু শর্ত আছে। জি বলুন, আপনার কি শর্ত? আমি যা বলবো তাই করতে হবে আপনাকে। যদি কোনো একদিক এদিক ওদিক করেন তাহলে কিন্তু আমি বের করে দিব। সাথে সাথে মুখ ফসকে, চিন্তা করবেন না, বর্ষায় ছাতার মতো আর শীতে কাঁথার মতো আপনার পাশে থাকব। তবে যদি আপনি আমায় আপনার অ্যাসিস্ট্যান্ট বানান। আচ্ছা, কাল থেকে আপনার জয়েন। কাল থেকে কেন? আপনার মতো পরীর সাথে কাজ করতে এখন থেকেই তো মন চাইছে। শালা, মেয়েটা মনে হচ্ছে বুঝে গেছে আমি ওকে ভাটাচ্ছি, মানে ফ্ল্যাট করছি। এই পরিমাণে? পরিমাণে ডাইনিদের রানী। ও হ্যালো, পরিমাণে আমি জানি। ওকে, শুধু শুধু যেটা জানেন না সেটা বলবেন না। যা বাবা, আপনি তো পড়ি মানে জিজ্ঞাসা করলেন, জানেন তবু কেন জিজ্ঞাসা করেন? এই আপনি তো ঝগড়ুটে কেন? হি হি, ঝগড়া করলে যে ভালো বন্ধুত্ব হয়, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। ভালোবাসা মানে? আরে বাবা, বন্ধুদের মাঝে যে ভালোবাসার আদান প্রদান। ও আচ্ছা, এখন আপনি যেতে পারেন। আর হ্যাঁ, যখনই আমি ডাকবো তখনই আসতে হবে কিন্তু, নইলে। জি, নইলে আমার টিকিট কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি না অনেক মজা করতে পারেন। জি, আজ তাহলে আমি আসি। ওকে, আসুন। আমি এবার দরজা টানতেই পিছন থেকে দিদি ডাক দিল। এই যে। আমি এবার ঘুরে, আমাকে বলছেন?
জি, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। আমি রিদির চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে, আরে যা, কি যে বলেন না, এখন থেকে ওসব ওসব মানে? না, মানে রাতে ওই ফিসফিস করে আর কি। ও হ্যালো, ফাজলামি করলে কিন্তু এই অফিসে আপনার স্থান নাই। ওকে, তাহলে আপনার বুকের ফ্ল্যাটে আমায় ভাড়াটিয়া হিসেবে নিয়ে নেন। কথা দিলাম, ভালোবাসা দিয়ে আপনার মাসিক ভাড়া শোধ করে দেব। রিদি এবার হালকা হেসে আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হেসে ফাজলামো না করলে নাম্বারটা দেন। আমি এবার নাম্বারটা দিয়ে চলে এলাম। বাসায় আসতেই আম্মু আব্বুকে জানালাম। তারা বলল, আমি নাকি এতদিনে একটা মানুষের মতো কাজ করেছি। তার মানে এর আগে আমি যত কাজ করে সব গাধার মতো নাকি? ও মাই গড, তাহলে তো আমি কাজই করতাম না। বিকাল ৩টা বাজছে। আমি বিছানা ছেড়ে এবার শীতলের দোকানে রওনা দিব। উফ, যা ঠান্ডা! গোটা গায়ে গোটা চারেক জামা আর দুটো টুপি পরে বাইরে বের হলাম। তবুও কেমন জানি না আরও ঠান্ডা লাগছে। শীতলের দোকানে মাচায় বসে পা দোলাচ্ছি। পাশেই মেন রোড। হঠাৎ করে একটা কার দাঁড়ালো। আরে ভাই, এটা তো রিদির গাড়ি, এখানে দাঁড়ালো কেন? এবার গেট খুলে রিদি নেমে আমার দিকে এগিয়ে আসছে। শালা, পুরো মহল্লার মানুষজন আমার দিকে তাকিয়ে আছে। পুরাই ইজ্জত চলে গেল রে। আমার কাছে এসে, এই নাইম চলেন, একটু মিটিং আছে। ওকে চলুন। আমরা এবার গাড়িতে উঠে বসলাম। রিদি ম্যাম ড্রাইভ করছে। আমি মাঝে মাঝে ওর দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছি। উফ আল্লাহ, মুখটা দেখলে যেন পুরো দেহতে একটা শান্তির ছায়া আসে। আমি হালকা হেসে, আমরা কোথায় যাচ্ছি? বললাম না মিটিংয়ে। ও আচ্ছা ম্যাম, আপনাকে একটা কথা বলবো। জি বলুন। না, যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। ওকে, কিছু মনে করব না। বলছি যে আপনি না অনেক সুন্দর। সবাই বলে। সবাই যে বলে আপনি তার থেকেও সুন্দর। এটাও সবাই বলে। অন্য কিছু বলেন। আপনার রূপকে তুলনা করার মতো কোনো জিনিসই পাচ্ছি না। আপনার সবটাই অতুলনীয়। তাই লাইন মারার ট্রাই করছেন বুঝি? ধুর, কি যে বলেন, আমি তো সার্কেল মারা ট্রাই করছি। ম্যাম, এভাবে হাসবেন না। কেন? আপনার হাসিতে আমার কেমন জানি বুকের ভেতরে গিটার বাজতে শুরু করে দিয়েছে। আরও বেশি হাসলে কিন্তু নাচানাচি শুরু করে দেব। চুপ, আমার হাসিটা এতটাও ভালো না, হালকা। আপনার হাসিটা কার কাছে কেমন সেটা আমি জানি না, তবে আমার কাছে আপনার হাসি অনেক মূল্যবান। রিদির দিকে তাকিয়ে কথাটা বললাম। কেন জানি না মেয়েটার হাসিটা আমার এত মুগ্ধ করে। মন চায় ও যখন হাসে ওর ওই দুল গালের টোলে হাত দিয়ে ওর নাকে নাক ঘষে দিতে। কিন্তু এটা করলে যে কপালে মাইর ছাড়া আর কিছু নাই। থাক, যেখানে আছি সেখানে থাকাই ভালো। আমার হাসি আপনার কাছে মূল্যবান হতে যাবে কেন শুনি? না না না, মানে আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট, তাই আপনি হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকবো। তাই? যাই হোক, আপনি ঝগড়ুটে হলেও মানুষটা অনেক ভালো। জি, ঠিক একটা মেয়ের জামাইয়ের মতো। আচ্ছা, আপনার পড়াশোনা কত দূর? এই ধরেন খবরের কাগজ পর্যন্ত পড়াশোনা এখন এগিয়েছে। নাইম, আমি এনি টাইম ফাইন লাইক করি না। ও আচ্ছা, জুস লাইক করেন বুঝি? উফ, আপনি এমন কেন? আপনাকে কাজে রেখে আমার ভুল হয়েছে। ভুল কেন হবে? সঠিকই করেছেন। দেখুন, আপনাকে আমার মতো কেউ রাগায় কি না, কেউ হাসায়, যদি চান তো বের করে দিতে পারেন কাজ থেকে। রিদি আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলো। মনে হচ্ছে না রিদি ওর সাথে আমায় আর রাখবে, বাট আমার তোর সাথে থাকা দরকার। ওকে কাছে পেলে অনেক ভালো লাগে। এবার আমরা মিটিং স্পটে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই দেখি রিদির আব্বু ওয়েট করছে ওর জন্য। রিদি ওর আব্বুর কাছে গিয়ে কী যেন বলে চলে গেল, বাট ওর আব্বু গেল না। আমি আস্তে আস্তে ওর আব্বুর দিকে এগিয়ে গিয়ে, হ্যালো স্যার। আব্বু আমায় দেখে, জি বলো। স্যার, আপনি বস হয়ে মিটিংয়ে গেলেন না কেন? আমার মেয়েকে সবটা এখন শেখাইতে চাইছি, দুদিন পরে তো ওকেই সব দেখতে হবে তাই। আমি হালকা হেসে,
চিন্তা করবেন না, আমি আর আপনার মেয়ে সবটা দেখে নেব। ধন্যবাদ। মানুষটা দেখলাম অনেকটাই শান্ত। চলুন একে একটু হট করা যাক। আচ্ছা স্যার, জি। আপনার মাথায় চুল নেই কেন? বয়স তো বাড়ছে বাবা, তার জন্য চুলও উঠে যাচ্ছে সব। আপনার কষ্ট লাগে না যখন আপনাকে কেউ টাকলু বলে? না শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, ওই টাকলু। টাকলু মানে? জি, আপনাকে বলছি, টাকলু টাকলু টাকলু। এটা বলার সাথে আমার দিকে আঙুল তোলে। তুমি কি জানো আমি তোমায় এখনই কাজ থেকে বের করে দিতে পারি? শালা, এই তো দেখছি সিরিয়াস হয়ে গেছে। কিন্তু ভাই, আমিও নাইম, আমিও কিভাবে আর পরিস্থিতিকে সামাল দিতে হয় সেটা খুব ভালো করে জানি। না, আপনি বের করে দিতে পারেন না, কারণ আমার কাছে আছে আপনার জন্য আয়ুর্বেদিক তেল, কলিকাতা হার্বাল। বুঝলাম না। আরে স্যার, আপনাকে দেখেছেন কখনো আয়নাতে? আপনি তো শাহরুখ খান, শুধু চুলটাই নেই আপনার। আমি কথা দিচ্ছি, আপনার চুল বের করে ছাড়বো। রিদির আব্বু আমার দিকে কেমন জানি তাকিয়ে। আমার মনে হচ্ছে তুমি একজন শুধু ওষুধ বিক্রেতা। শালা, এ তো আমার ঘোর অপমান করে ছাড়ছে। না, ইনি হলেন এখন আমার মাছ, একেই টোপ গিলিয়ে নিজের বশে আনতে হবে। আরে স্যার, আপনার জন্য আমি ওষুধ বিক্রেতা কেন, সবজিওয়ালাও হতে পারি। আবার আপনার মেয়ের বড়। বর মানে? কিছু না, আচ্ছা যাই হোক, ওই তেলটা কবে পাবো? কাল পাবো। ও আচ্ছা। এবার ওর মেয়ে রিদি বেরিয়ে আসতে আমার দিকে তাকিয়ে। চুপ 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 চুপ। এই কথা আমি আর তুমি ছাড়া কেউ না জানে। আরে কি বলেন চাতা, ঘুষ দিলে কি কেউ কিছু বলে নাকি? শ্বশুর বুঝতে পেরে গেছে আমার টাকা চাই, সাথে সাথে কিছু টাকা দিয়ে আমার দিকে ইসমাইল দিল। রিদি এবার গাড়িতে উঠল এবং আমরা কফি শপে গেলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল আর ওদিকে সন্ধ্যা হয়ে গেছে। রিদি কফির কাপে চুমুক দিচ্ছে আর আমিও নিচ্ছি। ওর দিকে মাঝে মাঝে তাকাচ্ছি আর দেখছি কেমন জানি কাঁপছে। মেয়েরা ফ্যাশনের জন্য শীতের বস্ত্রটা পরতেও ভুলে যায়। আমি এবার আমার জ্যাকেটটা খুলে ওর দিকে এগিয়ে দিয়ে, ম্যাম, যদি কিছু না মনে করেন জ্যাকেটটা পরে নেন। রিদি আমার দিকে তাকিয়ে হালকা হেসে, না, আপনার তো ঠান্ডা লাগবে। না, আমার ঠান্ডা লাগবে না, আপনি এখন অনেক কাঁপাচ্ছেন, প্লিজ পরে নিন। না না, আপনি পরে নিন। আমি এবার উঠে জোর করে রিদিকে পরিয়ে দিলাম। আমি ভেবেছিলাম আমায় হয়তো থাপ্পড় মারবে, বাট আমার দিকে একভাবে তাকিয়েছিল। আমি হালকা হেসে ওর হুঁশ ফিরিয়ে নিলাম। আপনি সত্যি অনেক ভালো মানুষ। সবই আপনাদের মতো মেয়েদের কৃপা। এইসব মেয়েদের মানে? আপনি আরো মেয়েদের সাথে কথা বলেন নাকি? বলতে তো চেষ্টা করি, বাট কেউ রিপ্লাই দেয় না। সাথে সাথে রিদি হো হো করে হেসে ওঠে। ওই, আপনি কি জানেন কি? বেশিরভাগ মেয়েরা রাতে ওটা করে ঘুমাতে পারে না? কি? আরে বাবা ওটা, কি ওটা? আরে বাবা ওটা ওটা যেটা করে ঢুকিয়ে। লজ্জা লাগছে, পুরোটা বলতে পারবো না। রিদি লজ্জা পেয়ে, কি? আরে বাবা, ব্রাশ। আমি তো অন্য কিছু মিন করেছিলাম। অন্য কিছু মানে? না কিছু না, চলুন উঠি। এবার বিল পে করে আমায় বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল। রাতে আমি পাবজি খেলছি, এখন বাজে প্রায় 12:30। হঠাৎ দেখি একটা আননোন নাম্বার থেকে কল এলো, মানে নিশ্চয়ই কোম্পানি। আমি ফোন কেটে দিলাম, আবারও ফোন এলো। আমি এবার ফোন রিসিভ করে, হ্যালো, কে? ফোন কাটলেন কেন? কে আপনি? আমি রিদি। ও আচ্ছা, জি বলুন। কিছু না। ও আচ্ছা, আচ্ছা রাখুন, আমি একটু বিজি আছি। রিদি এবার রাগ দেখিয়ে, 10 মিনিটের মধ্যে আমার বাসায় হাজির হন আপনি, না হলে আপনার খবর আছে। হাই হাই, আমি স্বপ্ন দেখছি না তো? তার মানে রিদি এত রাতে ডাকছে, মানে কিছু তো একটা হবে। বেশি না, ওকে শুধু জড়িয়ে ধরে ওর নাকে নাক ঘষবো। উফ আল্লাহ, আমার বুকের ভেতরটা যেন কি হচ্ছে না এখন। আমিও তবুও একটু গম্ভীর হয়ে, কেন? আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। এটা শোনার সাথে সাথে আমার মনটা ভেঙে গেল। শালা, আমি কি ভাবলাম আর কি হলো? ধুর, ভালো লাগে না। তো আমি কি করব? আমি পারবো না এত শীতে বাইরে বের হতে। যদি না আসেন চাকরি থাকবে না। এরকম চাকরি ভাই দিন দুপুরে হুমকি দেওয়া হচ্ছে আমায়।
আমি এবার রিদিদের বাসার সামনে হাজির হলাম ওর আইসক্রিম নিয়ে। আমি রিদির বাসার সামনে বাইকটা পার্ক করে কলিং বেল টিপতেই রিদি দরজা খুলে দিল। আমি থরথর করে কাঁপছি, আর রিদি আমায় দেখে হাসছে। ভেতরে আসুন। জি। আমি এবার ভেতরে গেলাম, ওর হাতে আইসক্রিম দিলাম, আর ও কিচেনে গিয়ে ফ্রিজে রেখে এসে আপনি সত্যিই আসবেন বলে আমার জানা ছিল না। আমি হালকা হেসে কাঁপতে কাঁপতে, চাকরি রক্ষা করতে আমি সব কাজই করতে পারি, আর আপনার রক্ষার্থে আমি আমার জীবনটাও বাজি রাখতে পারি। তাই? চলুন গিয়ে বসি। ওকে, চলুন। এবার আমরা দুইজন বসলাম একে অপরের চোখে চোখ রেখে। তা বলুন কি নিবেন? নেওয়ার তো অনেক কিছুই আছে এই বাসা থেকে, তবে এই বাসার সব থেকে মূল্যবান সম্পত্তিটা আগে চাই। রিদি এদিক ওদিক তাকিয়ে। তেমন তো সামনাসামনি কোনো মূল্যবান জিনিস নেই। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, তবে এই বাসায় একটা চাঁদ আছে যেটার উপর আমি ভাগ বসাতে চাই। রিদি হালকা হেসে। চাঁদ তো ওই দূর নীল আকাশের মেঘের মাঝে আছে। তাতে কি, সব চাঁদ আকাশে থাকে না, কিছু চাঁদ চোখের সামনেও থাকে। এটা বলতেই রিদি লজ্জা পেয়ে মুখের সামনে ঝুলে পড়া চুলগুলো কানের উপর টেনে নিল। হায়, আমি তো ক্রাশ খেলাম। তাই? তা কে চাঁদ শুনি? আমার চোখের সামনে এখন যে বসে আছে সে চাঁদ। তাই? আমার তো বিএফ আছে। কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম। তারপরে ভাবলাম মেয়েটা তো এই কথাটা মুখে সর্বদা রাখে, বাট অন্য কিছুও তো হতে পারে। সিঙ্গেল নাকি সেটা আমার এখন নিনজা টেকনিক দিয়ে জানা লাগবে দেখছি। ও আচ্ছা, তাহলে আপনার বফকে রাখতে পারতেন। এই লেট নাইটে আমার কেন ঘুম নষ্ট করলেন শুনি? হুম। বিএফ এখন ঘুমাচ্ছে। ও মা গো, নিশ্চয়ই আপনি ঘুম পাড়িয়েছেন কিছুক্ষণ আগে। জি। আমি এবার হালকা হেসে হেসে বুঝলাম। তো ওনাকে একবার কল করুন তো দেখি, আপনাকে কত ভালোবাসে। ও আমায় অনেক ভালোবাসে। ও মা গো, টুরুলাভ। জি। তো বলুন, 14 ফেব্রুয়ারি কোথায় যাওয়ার প্ল্যান আছে? সাথে সাথে রিদি মাথায় হাত দিয়ে। বিএফই নাই তো যাবো কই? আমি হালকা এসে, এই তো বললেন আপনার বব আছে, আবার এখনই না? জি 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 জি, হ্যাঁ আছে তো, তাকে নিয়েই যাব। তাই? আমি পুরাই বুঝতে পারছি এখন রিদি সিঙ্গেল। চলেন একটু মেয়েটারে পটানোর ট্রাই করি। আচ্ছা ম্যাম, একটা কথা বলবেন? জি। আপনার এই রূপের রহস্য কি জাতি জানতে চাই। ভাইরে, মেয়ে তো পুরাই লজ্জায় রাঙা হয়ে গেছে। জানি না। তাহলে আমি বলি, হুম। সবই ময়দা আর ক্রিমের খেলা। রিদি এবার রেগে। ওই ময়দা মানে? ওই যে মেকআপ। এই মার খাবেন কিন্তু। আপনার ওই মায়াবী শরীরের নরম তালুর মার খেতে খুব ভালো লাগবে। ওই আপনি এমন কেন? কেমন শুনি? কোথায় কোথায় রাগান? রাগাতে যে আপনাকে ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে আপনার ওই রাগান্বিত ফেসটাকে দেখে। আমাকে পটানোর ট্রাই করছেন বুঝি? হুম, একেবারে বিয়ে করে আমার বাসার বউ করে তুলতে চাইছি। সাহস তো আপনার কম না, আমার বাসায় এসে আমার সামনে এসব বলছেন। আপনার মতো বউ পেতে গেলে এক বুক সাহস নয়, এক বুক ভালোবাসা চাই, যেটা আমার অনেক আছে। রিদি এবার মাথাটা তুলে হাসছে। আমি ওর দিকে তাকিয়ে, এইভাবে হাসবেন না প্লিজ। কেন? আমি কিন্তু থানায় ডায়েরি করতে বাধ্য হব। কি জন্য করবেন শুনি? আপনার হাসিতে এতটা মিষ্টি আছে যে আমার ডায়াবেটিস হয়ে যেতে পারে। আমার বেশি মিষ্টি সহ্য হয় না। তাই নাকি? রিদি এবার কিচেন থেকে কফি নিয়ে এসে আমায় দিল। আমি কফির কাপে চুমুক লাগাতেই, বাপরে, শালা এটা কফি নাকি অন্য কিছু। ইস, আম্মু গো, তোমার ফিউচার বৌমা মনে হয় কিছুই পারে না, তোমায় সবটা ম্যানেজ করতে হবে। আমার দিকে তাকিয়ে রিদি হেসে। কেমন হয়েছে কফিটা? অনেক ভালো, যেন আমি অমৃত পান করছি। থ্যাঙ্কস। আমি কফি শেষ করে, আচ্ছা আমি আসি তাহলে আজ। এখনই চলে যাবেন? জি, রাত তো অনেক হলো। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। জি শিওর ম্যাম। আপনাকে ডাকার প্রধান উদ্দেশ্যটা হলো, আমি আজ বাসায় একা আর আমার খুব ভয় করছে। যদি কিছু মনে না করেন আমাদের গেস্ট রুমে আপনাকে থাকার ব্যবস্থা করে দেই। না ম্যাম, এটা সম্ভব না। আর ধরুন আমি না হয় থাকলাম, যদি আপনাকে রাতে একা পেয়ে আপনার সুযোগ নেই। রিদি একগাল হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে। ভয় করি না ওসবে, তবে মনে হয় আপনি মানুষটা ওরকম না, খুব ভালো মনের মানুষ। এই একদিনে এতটা কিভাবে চিনলেন আমায় শুনি? আপনার কথাবার্তার টাইপে অনেক কিছু বলে দেয়। তাই নাকি? তবুও ম্যাম, আমি থাকতে পারবো। বাসায় যদি জানতে পারে আমি মাঝরাতে বাসার বাইরে বের হয়েছি, তাহলে আমায় ছেড়ে কথা বলবে না।
রিদির মনটা খারাপ হয়ে গেল সাথে সাথে। আমি ওর খুশির জন্য, আচ্ছা আপনার খুশির জন্য আমি আপনার কথা মানলাম। যতই হোক হবু শ্বশুরের বাসা তো। যা তা বকবেন না। আরে বাবা কই আমি যা তা বকলাম। রিদি এবার গেস্ট রুমে আমায় নিয়ে গেল। ভেতরে ঢুকে রিদি হেসে, যদি সমস্যা হয় আমায় আপনি ডাকতে পারেন। জি সমস্যা তো হবেই যদি আপনি পাশে না থাকেন। মানে? না না কিছু না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, সেজে ঘুমাবেন, কিন্তু আপনার স্বপ্নে গিয়ে আমি আপনাকে নিয়ে আজ একটা পার্কে ঘুরতে নিয়ে যাব। উফ, অসহ্য। এটা বলেই রিদি চলে গেল। সকালে ঘুম থেকে উঠেই দেখি রিদি দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর মাঝে মাঝে হাসছে। আমি এটা দেখে, ওই 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 হাসছেন কেন? আমি এবার আমার চারদিকটা দেখে নিলাম। এ বাবারে, আমি তো পুরাই খালি গায়ে এখন। আমাকে দেখে এবার ও মুখ নামিয়ে নিল লজ্জায়। আমি শার্টটা পরে ওর কাছে গিয়ে আসলাম। আমি রিদি আমার হাতটা ধরে, ব্রেকফাস্ট করবেন না? না, আপনাকে ঘুম থেকে ওঠার পরপরই আপনার ওই মায়াবী দুটো চোখের দিকে আমার চোখ যেতেই আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তাই নাকি? জি। ওকে, অফিসে আবার মিট হবে। বাই। এবার আমি বাসায় চলে এলাম। আমি বাসায় এসে আবার অফিসে গেলাম। রিদি আগে থেকে চলে এসেছে অফিসে। আমি অফিস রুমে ঢুকতেই, এই নাই, আপনি এসে গেছেন তো ভালোই হলো। কেন, কোনো প্রবলেম? জি, দেখুন না, এখনই আমায় একবার কলেজ যেতে হবে। মানে কি, আপনি এখনো স্টাডি করেন নাকি? জি, পাশাপাশি আব্বুর বিজনেস দেখাশোনা করি। ও আচ্ছা। জি, যাই হোক, কিছুক্ষণ পর আমাদের কোম্পানিতে কিছু লোক আসবে, আপনি একটু ডিলটা ঠিকঠাক মতো করে নেবেন প্লিজ। আমি শুনেই পুরাই হা হয়ে গেলাম। আমি আবার ডিল? ম্যাম আমি তো পারবো না, নতুন আপনাদের অফিসে ঢুকেছি আমি। আপনার আব্বু কোথায়? আব্বু এখন বিজি। প্লিজ নাইম, এটা থেকে আমায় উদ্ধার করো। আচ্ছা, কলেজে কি কাজ আপনার? যদি আমি আপনার হয়ে আমি গিয়ে কাজটা কমপ্লিট করে দিয়ে আসি। এটা তো আমি ভেবে দেখিনি। আচ্ছা, আপনি তাহলে কলেজে যান। ওকে। এবার আমায় কলেজের কাজটা বুঝিয়ে দিল। আমি রিদির বলা কলেজে এলাম। গেটের সামনে দেখি কত মেয়ে। বাপরে বাপ, একটা পুরাই রসগোল্লা, কি দেখতে। রিদির কাজ সেরে আমি কলেজের ক্যান্টিনে গিয়ে কিছু খাবার কিনে খেতে লাগলাম। সামনে এসে বসলো একখানা পড়ি। শালা, আমাদের মতো সিঙ্গেলদের একটা প্রবলেম, যেখানে সুন্দরী মেয়ে দেখবো তাকে নিয়ে নতুন স্বপ্ন বোনা শুরু। হঠাৎ আম্মুর ফোন এলো। আমি রিসিভ করতেই, হ্যাঁ আম্মু বলো। বলছি শোন না, আমরা একটু তোর মামার বাসায় যাচ্ছি। তোর মামার শরীরটাও তো হঠাৎ খারাপ। কাল যাবা? না রে বাবা, কাল গেলে হবে না, আজই যেতে হবে। ওকে যাও। আর হ্যাঁ, রাতে একটু রান্না করে খেয়ে নিস। ভাইরে, এই কথাটা শোনার পরে আমার মাথায় বাজ পড়ে গেল। শালা, আমায় কিনা রান্না করতে হবে? আম্মু ফোন কেটে দিয়েছে। শালা, না খেয়ে থাকতে হবে দেখছি। আমার আবার ফাস্ট ফুড সহ্য হয় না। রাতে ঘুমাতে পারবো না ওগুলো খেয়ে। আর হোটেলের খারাপ ওয়াক, থু। শালারা না দেবে নুন, না দেবে ঝাল। হঠাৎ বুঝতে পারলাম একটা মেয়ে আমার সামনের চেয়ারে এসে বসলো। শালা, পুরাই ভাগ্য খুলে গেল দেখছি। আমি মাথা উঁচু করতে দেখি, ভাই রে ভাই, কি মেয়ে রে। মেয়েটা দেখি ব্যাগের মধ্যে কি যে খুঁজছে। জানেন তো আমি কেমন? মেয়ে পটানোর দুটো ট্রিক। মেয়েদের সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট করা সব থেকে বেশি জরুরি। মেয়েদের রূপের প্রশংসা আর মনের প্রশংসা করলে ওরা বেশি খুশি হয়। তবে সাবধান, যেমন মেয়ে দেখবেন তেমন ফ্ল্যাট করবেন, না হলে ভাই থাপ্পড় নয়তো ব্লক খাবেন। ইনবক্সে নক দেন যারা ট্রিকের জন্য, তাদের জন্য দিয়ে দিলাম আজ। আমি মেয়েটার দিকে তাকিয়ে, কি খুঁজছেন এত মনোযোগ দিয়ে? শালা, মেয়েটা আমার দিকে এমন লুক দিল যেন আমি ওর আব্বুর টাকা চুরি করে ধরা। আমি মেয়েটার দিকে তাকিয়ে, কি খুঁজছেন এত মনোযোগ দিয়ে? শালা, মেয়েটা আমার দিকে এমন লুক দিল যেন আমি ওর আব্বুর টাকা চুরি করে ধরা খেয়েছি। আপনার কি যত সব? আমি আবারও হেসে, জি আমার কিছু না, তবে মনে হচ্ছে আপনার হাসিটা আপনি খুঁজছেন। মানে কি? না, এইভাবে আপনার মুখেতে গম্ভীরতা ভালো দেখায় না। যদি ওই হাসিটা খুঁজে পান তাহলে ঠোঁটের কোণায় আনুন, আপনাকে বেশ দারুণ মায়াবী লাগবে। ভাইরে, মেয়েটার রাগী লোক পুরাই দিল্লিকা লাড্ডু হয়ে গেল। মেয়েটা তবুও নিজের ভাব টিকিয়ে রাখার জন্য, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি জানি, তাহলে নিশ্চয়ই আপনি বন্ধ রুমেতেই বেশি হাসতে ভালোবাসেন, তাই না? আপনার মতো আপনার হাসিটাও
হয়তো ব্যক্তিগত। আর এই জন্যই ব্যক্তিগত, যাতে আপনার হাসিতে কেউ পাগল না হয়ে যায়। মেয়েটা আবারও, তাতে আপনার কি বলুন তো? আমার কিছু না, তবে তবে কি যত সব? এই রাগী মুখটার পিছনের কারণটা কি জানতে পারি? না জেনে কি করবেন? জেনে হয়তো আপনার হেল্প করতে পারি। তাই হাসবেন না তো? জি না। মেয়েটা এবার চারিদিকে তাকিয়ে আমার মুখের কাছে আস্তে আস্তে করে, আমার মেকআপ বক্সটা আমি খুঁজে পাচ্ছি না। ভাইরে, আমি আর হাসি চেপে রাখতে পারছি না। শালা মেকআপ বক্সের জন্য কে করে এমন ভাই, তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবো, জি বলেন। আপনার মনে কি ক্লিনার লাগানো আছে নাকি? আপনার কথাগুলো এত সুন্দর কিভাবে? ভাইরে, মেয়ে তো পুরাই লজ্জায় লাল হয়ে গেছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে হালকা হেসে, জানি না, হতে পারে। আচ্ছা ম্যাম, আপনার এই সৌন্দর্য এর পিছনের কারণটা কি? কি কারণ? এই যে আপনি সবার সাথে এত সুন্দরভাবে কথা বলেন, আর তাতে সবাই দোয়া করেন আপনার জন্য, তাই? তাই? হঠাৎ কে যেন আমার জামার কলারটা পেছন দিক থেকে টেনে ধরলো। যা শালা, এখানে আবার কে আমার শত্রু? একটু ঘাবড়ে গেলাম। সামনে বসা মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে, কে এই মেয়ে? মেয়ে মানে? আমি এবার পিছনে করে দেখতেই, মাইরালা, এ তো রিদি। আমার গলায় হাত দিয়ে এবার রিদি, আমি জানি তুই ঠিক এমনটাই করবি। তোকে আমি কলেজে এসে আমার কাজটা সেরে অফিসে যেতে বলেছিলাম, কিন্তু তুই এখানে উত্তম মেয়ে পটানো হচ্ছে। নিশ্চয়ই আপনার সাথেও ফ্লার্ট করছিল এই পোলা। জি। কেন, আপনি কি ওনার কেউ হন? রিদি আমার দিকে তাকিয়ে, জি, ওর বউ হই। ভাইরে, আমি শুনে পুরাই অবাক। তার মানে আমার আর গপ খোঁজার দরকার নেই। আমার মনে হতো লুডো খেলতে মন চাচ্ছে। ইডিয়েট, লোফার। এটা বলেই চলে গেল। রিদি আমার গলায় হাতটা আরো জোরে টিপে, কুত্তা, তুই এইখানে এসব করতে আসছিস? জি 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 জি, না না না, আমি তো মানে ওই মেয়েটা। তোকে আমার খুব ভালো করেই চেনা আছে খুব ভালো করেই। গলাটা ছাড়ুন, নয়তো সারা জীবন আমায় আপনার মনে থাকবে আমি মারা গেলে। এটা বলার সাথে সাথে ও আমার গলা থেকে হাত সরিয়ে সামনের চেয়ারে বসে গেল। আমিও রিদির সামনের চেয়ারে বসে ওর দিকে তাকিয়ে হালকা হেসে, এই, আপনি কি সত্যি আমার বউ হবেন নাকি? ঘন্টা বউ হবে তোর। নিজের কোনো ঠিক নেই, মেয়ে দেখলেই উতলে পড়িস, তাই না? কি আর করব বলো, তুমিও তো পড়ছো না। আর পড়বও না। এই পটে যাও না প্লিজ, ভাগ। প্লিজ পটে যাও। না, আমার এসবে বিশ্বাস নেই। ও আচ্ছা, কোনটাতে? প্রেমে। তাই? ভালোবাসাতে নিশ্চয়ই বিশ্বাস আছে? তাও নেই। জানি না কেন, তবে ইচ্ছে করে না এসব করতে। আমি রিদির দিকে তাকিয়ে হালকা হেসে, ওকে প্রেমিক প্রেমিকা না হয়ে যদি এক বন্ধনে সারা জীবনের জন্য আবদ্ধ হই, তাতে কি ভুল হবে? রিদি হালকা হেসে, ভুল নয়, তবে মানুষটা সঠিক হওয়া চাই। সঠিক মানুষটা হয়তো কথায় কথায় ভালোবাসি বলবে না, তবে তার প্রতিটা কেয়ারে হয়তো বুঝিয়ে দেবে কতটা সে ভালোবাসে। হয়তো এমনও হতে পারে বউটা রান্নাঘরে রান্না করছে, এদিকে বর তার ছুটির দিনে বউয়ের সাথে একটু হেল্পের হাত বাড়াবে। হলিডের দিনে বউকে নিয়ে একটু সিনেমা কিংবা পার্কে নিয়ে যাবে। সারাদিনের ক্লান্ত মুখটা নিয়ে যখন অফিস থেকে ফিরে বাসার সামনে দরজায় দাঁড়িয়ে বলবে, ওগো শুনছো, দরজাটা খুলো। দরজা খুলতেই বউয়ের মাথায় বেলি ফুলের মালাটা খোপায় লাগিয়ে দিয়ে বলবে, ইস, কি সুন্দর লাগছে তোমায় আজ। বউ বরকে বলবে রাগ দেখিয়ে, এই, বেশি ঢং করো না তো, যাও ফ্রেশ হয়ে খেতে আসো, আজ তোমার প্রিয় চিংড়ি মাছ রান্না করেছি। বউয়ের হাতের স্পর্শে রান্নাটা খেয়ে বউয়ের চোখের দিকে তাকিয়ে, আহ, আজ বেশ রান্নাটা হয়েছে। বউ তখন মুচকি হাসি দিয়ে বলবে, হয়েছে, খাও জলদি। রিদি আমার দিকে তাকিয়ে আছে। আমি রিদির দিকে তাকিয়ে, ম্যাম, কোনো সাড়া না দিয়ে গালে হাত দিয়ে আছে। আমি এবার হাত নেড়ে, ম্যাম। এবার হুঁশ ফিরে গেল রিদির। জি জি। কোথায় হারিয়ে গিয়েছিলে শুনি? আপনার কথার মাঝে। তাই নাকি? রিদি এবার লজ্জা পেয়ে চোখের পাতাগুলো মিটি মিটি করে হালকা হেসে, জি ম্যাম একটা কথা বলি। জি বলেন, তবে আমাকে ম্যাম বলবেন না প্লিজ। আমি আপনার থেকে ছোট, তাই ম্যাম ডাকবেন না।
আর আমাকে আপনি বলবেন না। ওকে, তবে তুমিও আমায় তুমি বলবে, তাহলেই আমি বলবো। আচ্ছা বাবা। আরও কিছুক্ষণ কথা বলে এবার অফিসের দিকে রওনা দিলাম। অফিসের কিছু কাজ সেরে বাসায় এলাম, চেঞ্জ করে শীতলের দোকানে গেলাম। রাত 10টার দিকে বাসায় ফিরে রান্নার আয়োজন করতে লাগলাম। এদিকে ইউটিউবে ভিডিও চলছে কুকিংয়ের, মানে ভাত কিভাবে করে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। আমি মোবাইলের দিকে তাকাতেই দেখি রিদি কল দিয়েছে। আমি রিসিভ করে লাউডে রেখে, হ্যালো। কি করো? এই তো রান্না করছি। বাহ, আমি তাহলে অনেক লাকি হব, তাই না? বরের হাতের রান্না খাবো, কি মজা। তুমি লাকি মানে? আরে না না, ওটা 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 বউ, মানে তোমার বউ অনেক লাকি হবে। জি, সে তো হবেই। আমার মতো বর পেলে কোনো মেয়ে আনলাকি থাকবে না, কারণ আমি ভাত রান্নাও করি ইউটিউব দেখে। সাথে সাথে রিদি হা 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 করে হেসে। তাই নাকি? আমি রিদিকে, উফ, দেখলেন, তোমার জন্য আমার হাত পুড়ে গেল, হি হি, এটা পুরাই পাম, আমার কিছুই হয়নি। দেখে কাজ করবা তো, কি করে পড়লো? উফ, এতটুকু খেয়াল রাখতে পারো না নিজের? তোমার হাসির মায়াবী শহরে ঢুকে গিয়ে স্বপ্ন বুনাই বিজি ছিলাম তো, কখন যে হাতটা আগুনের কাছে চলে গেছে বুঝতে পারিনি। উফ, খুব লেগেছে তাই না? জি, অনেক। ওকে, আমি তাহলে তোমাদের বাসায় যাচ্ছি। কেন? লুডো খেলতে যাব। সত্যি? ফাজিল ছেলে একটা, রান্না করে কি দিয়ে আসবো? ইস, আমি কত লাকি রে, বসের মেয়ের হাতে স্পর্শ করে রান্না খাবো। এত খুশি হওয়া লাগবে না। কেন, আসবে না নাকি? জি না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি ড্রাইভারকে দিয়ে। অক্সিজেন না পেলে খাবার নিয়ে কি করব শুনি? মানে? তোমায় দেখলে আমার শ্বাস প্রশ্বাস চলে, তার মানে তোমার মায়াবী হাসির চেহারাটা আমার হার্টে অক্সিজেনের থেকেও বেশি গুরুত্ব। তাই? জি বলছি। আসলে কিন্তু একটা সারপ্রাইজ আছে, শুনি। কি সারপ্রাইজ? আগে আসো তারপর। না না, ইম্পসিবল না, আব্বু বাসায় আছে তো। আসো না, আমি রান্না করতে পারছি না তো, তুমি যদি একটু শিখিয়ে দাও তাহলে বেশ হয়। পাগল একটা, আমি যেতে পারবো না, সরি নাইম। তাহলে তখন কেন বললে? তোমাকে রাগানোর জন্য। রাখলাম বাই, এটা বলেই আমি ফোন কেটে দিলাম। শালা, আমার সাথে মজা। কুকারে ভাত রান্না হচ্ছে, আমি কিচেনেই বসে পাবজি লাগিয়ে দিলাম। আহা, সব কষ্টের সুখ এই এক জায়গাতেই। শালা সিঙ্গেল মানুষকেও এই প্রেমিক বানিয়ে ফেলে পাবজি প্রেমিক। টানা 2 ঘন্টা খেলার পর এনিমিকে ছান্তা ছুঁড়ে মারার সময় মনে পড়ল, এই রে, গ্যাসে তো ভাত রান্না হচ্ছে। আমি সাথে সাথে ফোনটা পাশে রেখে কুকারের কাছে যেতে দেখি শালা ভাত কোথায়, এ তো পুরাই ভাতের ফ্যান। দোষ শালা, আবার রান্না করতে হবে। ধ্যাত, খাবই না। রেগে আমি বেডে বালিশে মুখ গুজে শুয়ে পড়লাম। শালা খিদেই পেটটা চিনচিন করছে। আবারও কিচেনে গেলাম, কিছু বিস্কুট খেয়েও দেখি পেট বাবাজির এখনো শান্তি হলো না। শালার পেটের ইঁদুর কুত্তা হারামি শালারা কম লাফায় না। ভাইরে, পেটটাতে আমার এখন ডিজে গান বাজনা শুরু হয়ে গেছে। আমি সোফায় এসে চুপচাপ বসে আছি, মাথাটা উপর করে। শালা ভাত তো আর আমি বানাবই না। কি করা যায়, কি করা যায়, আইডিয়া। দিদি তখন ফোনে বলল ও নাকি খাবার পাঠাবে, ওকেই ফোন করে বলি ও যদি আনে। শালা, রাতও অনেক হয়েছে, ফোন করলে রিসিভ করবে তো। আল্লাহ আল্লাহ বলে ফোন লাগিয়ে দিলাম। দেখি কিছু রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো। জি, আমি নাইম বলছি। মাইরি, একটা বিপদে পড়ে গেছি, প্লিজ উদ্ধার করো আমায়। না, এরা মেরে ফেলবে প্লিজ। রিদি কেমন ভয় পেয়ে, কি হয়েছে নাইম তোমার? কারা মেরে ফেলবে? কি হলো বলো, চুপ কেন? বিপদ বলতে টানা 2 ঘন্টা পাবজি খেলার পর কুকারে গিয়ে দেখি ভাত নাই, শুধু ভাতের ঝোল। আর এদিকে এই শালা পেড়ের ইঁদুরগুলো আমায় মেরে ফেলবে। পেটের ভেতরে এমন লাফিয়ে লাফিয়ে ডিজে বক্সে রিমিক্স করা শুরু করেছে। রিদি পুরাই রেগে আগুন হয়ে গেল। এই কুত্তা, এইভাবে বলার কিভাবে আছে? জানিস আমি কত ভয় পেয়েছিলাম, তুই না খেয়েই মর। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো তোমার অফিসের একজন ক্লায়েন্ট। ঠিক আছে, মরে যাব। কচু গাছে গলায় দড়ি দিয়ে রিদি আর না হেসে পারল না। আমি খাবার নিয়ে যাচ্ছি, ড্রাইভারও তো নেই, আমাকেই যেতে হবে। ওমা, তুমি আসবা? দেখে আসবা কিন্তু। কেন? চাঁদকে সবাই দেখতে এই রাতে। আজ আবার পূর্ণিমা নয়, আজ অমাবস্যা। আর এই অমাবস্যাতেই আমি একমাত্র চাঁদ দেখবো। আর হ্যাঁ, কাছ লাগিয়ে আসবা, কেউ দেখলে অসুবিধা আছে। মুখে পারলে রুমাল বেঁধে নিও। উফ, রাখলাম।
টানা 20 মিনিট ইঁদুরগুলারে বোঝাচ্ছি, ভাই তোরা থাম ভাই, আর কত ডিজে চালাবি শালা। 1 জানুয়ারিতেও এত নাচে না রে ভাই, যা তোরা নাচছিস। এবার রিদি এলো, দরজায় নক দিচ্ছে। আমি দরজা খুলতেই রিদি আমার হাতে খাবার ধরিয়ে দিয়ে এই আমি আসলাম। আমি মুখ নামিয়ে, চাঁদের বুঝি এতটাই ভাব, বাসার দরজা পর্যন্ত এসে ঘুরে যাচ্ছে। রিদি হালকা হেসে, এই চাঁদকে কে আমার সামনে যে দাঁড়িয়ে আছে? আমি মোটেও চাঁদ না, বুঝলেন? হুম, তুমি চাঁদ না সে তো জানি, তবে চাঁদকে হার মানাবে সেই তুমি চাঁদ, যার কোনো নাম জানি না। তাই? আচ্ছা ভেতরে আসো না। উফ, না গিয়ে উপায় আছে এবার? রিদি ভেতরে এলো, আমি এবার খেতে শুরু করলাম। আমার খাওয়া দেখে রিদি মুচকি মুচকি হাসছে। খুব ক্ষুধা লাগছিল গো। থ্যাঙ্কস আমার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে আসার জন্য। রিদিও হালকা হেসে, তোমার বাসাটা তো অনেক সুন্দর। জি, তবে আর একটা জিনিস হলে আমার বাসাটা আরো সুন্দর লাগতো। তোমার মতো একটা নরম মনের মানুষের, যে আমার আব্বু আম্মুর খুব বেশি কেয়ার করবে। রিদি মুখ নামিয়ে, তাই? তা আমাকে রেখে দিলেই তো হয়। বাইরে এই কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। রিদি দৌড়ে পানির গ্লাসটা আমার সামনে নিয়ে এসে এই নাও পানি খাও, ঠিক হয়ে যাবে। এটা বলেই মাথায় হাত বুলাতে লাগলো। আমি গ্লাসে একটা চুমুক দিয়ে, ঠিক এমন একটা মানুষ দরকার যে আমার ঠিক এভাবে কেয়ার করবে। সাথে সাথে রিদি হাতটা সরিয়ে নিল আর লজ্জা পেয়ে একটু সরে দাঁড়ালো। আমি খাওয়া সেরে হাত ধুয়ে রিদির সামনে বসে আছি। রিদি একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। রিদি শুনেই অবাক। কি? জি, আই লাভ ইউ মুভিটা কয়বার দেখেছো? সাথে সাথে ফারিয়ার মুখটা বাংলার 5-এর মতো নেমে গেল। জানি না। মেয়েটা রাগ করেছে মনে হয়। চলো আরো একটু বেশি রাগানো যাক। আচ্ছা রিদি, তোমাদের এই মেয়েদের রূপের রহস্যটা কি জাতি জানতে চাই। ন্যাচারাল বিউটি। উফ শালা, সব আটা ময়দার কল্যাণে। রিদি রাগ করে মুখটা অন্যদিকে করে বসে রইল। আমি ওকে হাসানোর জন্য, এই যে ম্যাম এদিকে একবার তাকান। কেন তাকাবো শুনি? তোমার রাগান্বিত মুখটা বড়ই প্রিয় একজনের। কার শুনি? এই নাইমের। হুম। এটা বলেই আমার দিকে তাকালো। আমি সাথে সাথে বুকে হাত দিয়ে, আহ লাগে তো। কি লাগে? এই যে তোমার চোখের আগুনে আমার বুকটা কেমন পুড়ছে, খুব জ্বালা করছে, মানে এক কথায় বুকে চিনচিন করছে। হাই বোন, তোমায় কাছে চাই। তা কি করতে হবে শুনি? কিছু না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে একটাবার হেসে বলো, আজ থেকে তুমি আমার। একদমই না, এত সহজে আমি পড়ছি না। ওকে পেছনে পড়ে থাকাটাই বেকার হবে। আরে আমাদের রাজ্যে বেকারত্বের সংখ্যা অধিক। সবাই না নয় পড়াশোনা করে বেকার হয়ে বসে আছে, আর আমি না হয় তোমার পিছনে পড়ে থেকে বেকার হয়ে বসে থাকবো। সো ফানি। তোমার জন্য আমি সারা পৃথিবী ঘুরতেও রাজি আছি। তাই নাকি? পৃথিবী তো অনেক বড়, তা কিভাবে ঘুরবা শুনি? আমি এবার উঠে রিদির চারপাশ ঘুরতে লাগলাম। এটা দেখে, এই কি করছো, পাগল নাকি? হুম, পাগল না। আমার পৃথিবী তো তুমি, তাই তোমার চারিপাশে ঘুরছি। ভাইরে, মেয়ে তো পুরাই পটে গেছে। আমি রিদির পাশে বসে ওর বাম হাতটা ধরতেই ও কেমন ছিটকে নিল। আমি ভয় পেয়ে, সরি আমি বুঝতে পারিনি ওটা তোমার হাত বলে। রিদি রাগী লোক দিয়ে মুচকি হেসে, সমস্যা নাই, ধরতে পারো। আমি তো ভাবতে পারছি না রিদি এই কথা আমায় বলছে। আমি হালকা হেসে, তাই নাকি? এবার আমি হাতটা ধরতে যাব, ঠিক তখনই রিদি ওঠে, আমায় যেতে হবে, কেমন? আমি আসি। এটা বলেই দরজা খুলে দিল। আমি দরজার কাছে দাঁড়িয়ে ভেবেছিলাম আজ আমার বাসাটা পূর্ণিমার আকাশ, কিন্তু চাঁদ চলে যাচ্ছে সেটা ভেবে অনেক কষ্ট পাচ্ছে এই পিচ্ছি পোলাটা। রিদি হালকা হেসে, কাল অফিসে আসবো, রুমে দরজা লাগিয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। ভাইরে। রিদি এবার লজ্জা পেয়ে গাড়ির গেট খুলতে, আমিও, জানেন তো শালা প্রচুর ফাজিল। তার মানে লুডো খেলা হবে নাকি? চিন্তা করো না, আমি ছক্কা ফেলতে খুব ভালো পারি, যাকে বলে এক্সপার্ট। রিদি রাগী লোক দিয়ে, চলো বাই। আর হ্যাঁ, 143 মানে? এটার উত্তর কাল অফিসে যেন পাই, না হলে কাল তোমার চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা বলেই চলে গেল। যা শালা, 143 মানে? আমি বুঝে উঠতে পারছি না আমি ওনাদের কোম্পানির কর্মচারী নাকি ওই মেয়ের কর্মচারী।